ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নেই বলছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের তারিখ ঘোষণা সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের জামায়াত সহ 8 ইসলামী দলের স্মারকলিপি। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান। জুলাই সনদ বাস্তবায়নে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুপারিশে আছে বেশ কিছু অসঙ্গতিও। মেট্রো রেলে পরপর দুর্ঘটনা রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন বিশেষজ্ঞরা। 6 বছর পর দক্ষিণ কোরিয়ার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শির বৈঠক। শিগগিরই বাণিজ্য চুক্তির সম্ভাবনা। এবং নারী বিশ্বকাপে সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে স্বাগতিক ভারত। জয়ী দল ফাইনালে লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে। ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন এই সুপারিশ জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নেই। জাতীয় নির্বাচন দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশের প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপির এই সংবাদ সম্মেলন। তুলে ধরা হয় সুপারিশ নিয়ে দলের মূল্যায়ন। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জুলাই সনদে কিছু ইস্যু অগোচরে আনা হয়েছে। এই সুপারিশ একপেশে ও জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা প্রতারণা। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের চিন্তা অযৌক্তিক। ঐকমত্য কমিশনের সুপারিশ জাতিকে বিভক্ত করবে। দলটি বলছে, সনদ বাস্তবায়ন নিয়ে সুপারিশে যে আদেশ জারির কথা বলা হয়েছে তার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার প্রস্তাব সংবিধানে অন্তর্ভুক্ত হবে, এমন বিধান অযৌক্তিক ও হাস্যকর। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছিল এমন অনেক গুরুত্বপূর্ণ কথা সংযুক্ত করা হয়নি। সংস্কার কমিশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন এই সুপারিশ জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নেই। দর্শক, বিএনপি সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন সংবাদ সম্মেলনের কি তথ্য আছে আপনার কাছে, আর এই সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন, আন্দোলন বা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কি বলেছেন বিএনপি নেতারা? সাথী, বিষয়টি হচ্ছে, যদি একটু আপনাকে এই আলোচনাটি করার যে প্রারম্ভিক যে বিষয়টি সেটি একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এই যে খুবই সম্প্রতি যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সুপারিশটি আসলে ঐকমত্য কমিশন সরকারের কাছে হস্তান্তর করেছে, মূলত সেই ফ্যাক্টর বা সেই হচ্ছে আলোচনার জায়গাটি এই সুপারিশ নিয়ে। এখন গতকাল রাতে যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বেই দীর্ঘ সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি হয়েছে। আলোচনার মূল বিষয়ই ছিল, আমরা একটু তথ্য দিতে চাই যে বিএনপির যে স্থায়ী কমিটির মিটিংগুলো হয় সাধারণত
সেটি হচ্ছে প্রতি সপ্তাহে একদিন হয়, সেটি হচ্ছে সোমবার। কিন্তু আমরা দেখেছি যে এই যে সুপারিশটি যখন সামনে আসলো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, তারপরেই আসলে আলোচনার জায়গাটি তৈরি হয়েছে। আমরা দেখেছি এরই মধ্যে বিএনপি মহাসচিব সহ দলের যে অন্যান্য নেতারা আছে বিভিন্ন অনুষ্ঠানে অনানুষ্ঠানিকভাবেই কিন্তু একেবারেই হতাশা প্রকাশ করেছে যখনই এই সুপারিশটি সামনে আসলো। তারপরেই কিন্তু আনুষ্ঠানিক যে বক্তব্য বিএনপির পক্ষ থেকে সেটি কিন্তু আসলে সংবাদ সম্মেলন, দীর্ঘ বৈঠক হয়েছে রাতে কালকে, সেই সিদ্ধান্ত আলোচনার জায়গা থেকেই কিন্তু একটি লিখিত বক্তব্য আজকে আমরা দেখেছি যে এই যে স্থায়ী কমিটির যে বিএনপির যে সংবাদ সম্মেলন গোলসানো হয়েছে, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখেছি একটু দীর্ঘ বক্তব্য, একদম লিখিত আকারে তিনি বক্তব্যটি এখানে পেশ করেছেন। এখন আমরা প্রতিবেদনে যে বিষয়গুলো দেখাচ্ছিলাম যতটুকু এখানে এসেছে তার বাইরে গিয়ে যদি আপনাকে বলি যে আসলে এই বিষয়টি যে এই যে সুপারিশটি আসলো, সুপারিশটি একরকম যদি বলি যে বিএনপির অবস্থানটা কিন্তু একেবারে একটু হতাশাজনক, সেই জায়গা থেকে বলা হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেই জায়গায় একটু ফিরি, সেটি হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে কর্মসূচি আন্দোলন এর পক্ষে আসলে বিএনপি নয়, বিএনপি নেই, এই কথাটি কিন্তু বারবারই বলা হচ্ছিল। আজকে এখানে স্থায়ী কমিটির সদস্য অন্যান্যরা যারা আছেন তারাও কিন্তু এখানে আসলে কথা বলেছেন। তো সেই জায়গা থেকে তারা বলার চেষ্টা করছেন যে এটি যে অসঙ্গতি আছে, তারা বলার চেষ্টা করছেন যে এখানে বিভিন্ন পয়েন্টগুলো এখানে কিন্তু সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন। অর্থাৎ এই যে সুপারিশটি হস্তান্তর করা হয়েছে, সেই সুপারিশের মধ্যে কিছু যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে সেই দিকগুলো আসলে কতটা যৌক্তিক। যেমন একটু যদি বলি যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা এই সুপারিশে উল্লেখ আছে, সেইখানে কিন্তু আমরা দেখেছি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একদম উল্লেখ করে বলেছে এটি একেবারেই হাস্যকর, এসে কোনো যৌক্তিকতাই আসলে নেই। এখন আদেশ যে একটি খসড়া আদেশ এখানে সুপারিশে এসেছে, সেই আদেশটি আসলে জারির এখতিয়ার কি এই সরকারের আছে? নেই, এমনটাই কিন্তু আসলে সংবাদ সম্মেলন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন সর্বোপরি যদি বলি তাহলে বিএনপি এই যে সুপারিশ সামনে জুলাই সনদকে সামনে নিয়ে যে এই যে রাজনৈতিক মাঠেও যে উত্তপ্তর জায়গা তৈরি হয়েছে, আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল এনসিপি বা জামায়াতের পক্ষ থেকেও কিন্তু প্রতিক্রিয়া জানানো হয়েছে। এবং এখানে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সুপারিশে বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, সেটি হচ্ছে গণভোট। গণভোটের ব্যাপারে যেটি আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু আগে যে কথাটি বলা হয়েছিল সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত অনড় বিএনপি। অর্থাৎ বিএনপি বলছে যে গণভোট যদি হয় এই জুলাই সনদ প্রসঙ্গ বা বাস্তবায়ন নিয়ে, সেটি নির্বাচনের দিনই হতে হবে। আমরা দেখেছি জামায়াত সহ অন্যান্য দল কিন্তু বলেছে যে নির্বাচনের আগে গণভোটের ব্যাপারটি, আর এটি যদি না হয় তাহলে মূল যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটি কোনো না কোনোভাবে সেটি একটি প্রভাব আসলে পড়তে পারে বা নির্বাচন পিছিয়েও যেতে পারে। এমন তো সব মিলিয়ে আসলে এই বিষয়গুলো প্রশ্ন করা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম বিএনপির আসলে সর্বোপরি এই সমস্ত বিষয় নিয়ে অবস্থান কি, প্রতিক্রিয়া কি। তো তাদের পক্ষ থেকে বলা হয়েছে আসলে এগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর আসলে মন্তব্য আর রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই সমস্ত বিষয়গুলোর মধ্যে বিএনপি আসলে যেতে চায় না। বিএনপির মূল আহ্বান যেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই হওয়া উচিত যে এই যে সামনে নির্বাচনী যে রোডম্যাপটি আছে, যথাসময়ে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের দিকেই মনোনিবেশ করবে এই অন্তর্বর্তী সরকার। এমনটাই কিন্তু জোরালোভাবে বিএনপির পক্ষ থেকে একটা আহ্বান জানানো হয়েছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে কোনো বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান তার দলের পক্ষ থেকে কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়নি। গণভোটের মধ্য দিয়ে এই যে মীমাংসা, নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে, এইরকম কোনো ঐকমত্য হয়নি। কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না, এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই পরিষ্কারভাবে, এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব। সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগ করা মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন শুরুতে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানি মৃধা। গণ অভ্যুত্থানের সময় তার পায়ে 5টি গুলি লেগেছিল। সাক্ষ্যে তিনি এই ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান। আলোচিত এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 21 জন। গত বছর 5 অগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান 6 জন। এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেয়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আলোচিত এই মামলায় মোট আসামি 16 জন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে চট্টগ্রামে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সভা ডেকেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূপুর, জানাবেন বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে আর বৈঠকের আদ্যপান্ত কি তথ্য আছে আপনার কাছে আমাদের বলবেন। দেখুন সাথী, নির্বাচন কমিশনের সব আয়োজন কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ করার লক্ষ্যেই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং গতানুগতিকভাবেই কিন্তু প্রতিটি সুদীজন অংশীজন থেকে শুরু করে সকলের সাথে তারা তাদের ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এর আগেও কিন্তু সংলাপ ছিল। আজকে কিন্তু বিকেল ৩টার পরে একটি বৈঠক হওয়ার কথা আছেন। সেটি হচ্ছে ৩১ আন্তঃমন্ত্রণালয়ের ৩১ বিভাগের আন্তঃমন্ত্রণালয়ের তাদের সাথে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশন এবং ফুল কমিশনই বসবেন একটি বৈঠকে। আসলে অবাধ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন করার লক্ষ্যে কি কি প্রয়োজন এবং নির্বাচন চলাকালীন যেন কোনোভাবে কোনো দুর্ভোগ না হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, এই বিষয়টিকে কিন্তু ধরেই আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু তুলে ধরা হবে এবং এজেন্ডা প্রায় 22টির মতো এখানে এজেন্ডা আছে। এই এজেন্ডাগুলো কিন্তু বাস্তবায়নের জন্যও কিন্তু তারা আজকের এই বৈঠকগুলো করবেন এবং বাস্তবায়ন হবে কিনা সেটি আসলে পরবর্তীতে দেখার বিষয়। সাথী, আসলে আমরা এখন পর্যন্ত জানি যে বৈঠকটি হবে। এই বৈঠকের বেশ কিছু ব্যাপার ছিল, যে 22টি ব্যাপার, সেই 22টির মধ্যে ছিল যে যেমন ভোটার কক্ষ, ভোটার তালিকা, ভোটার হালনাগাদ, এই যে ব্যাপারগুলো ছিল এগুলো তুলে ধরবেন এবং এজেন্ডাগুলো কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং তাছাড়াও যে বিষয় ছিল যে সকল দুর্গম এলাকা আছে, সেই দুর্গম এলাকাগুলোতে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় নির্বাচনের দিন, এবং সেই সাথে আরো যে বিষয়গুলো ছিল সেইগুলোও তুলে ধরবে। যেমনটি হচ্ছে পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথেও কিন্তু এর আগে বৈঠকে বসেছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দলরা এসেছেন এবং তারা কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা করণীয় এবং যা যা করতে হবে সে বিষয়গুলো কিন্তু বারবার তুলে ধরেছেন। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, তফসিল ঘোষণার পরবর্তী যে সময়টা থাকবে সেই সময়টা যেন কোনোভাবেই কোনো কিছুতে প্রভাব না পড়ে, সে বিষয়টিও নিয়ে কিন্তু তুলে ধরার কথা আছে। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে এআই নিয়ে বিভ্রান্তি। আসলে এআই নিয়ে যে সমস্যাটি হচ্ছে রীতিমতো এইটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন সুদীজন অংশীজন যারা আসছেন তারা। আসলে এখন পর্যন্ত যেহেতু আমাদের বৈঠকটি শুরু হয়নি, এটি আসলে ইসির সূত্রে আমরা জানতে পেরেছি যে 22টি এজেন্ডা নিয়েই তাদের আজকের বৈঠক। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে বৈঠকটি কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে এই বৈঠকটি হবেন। আমরা আসলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যে বৈঠকের মধ্যে কি কি আলোচনা হচ্ছে আর আলোচনার বিষয়গুলো কি। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো পরবর্তীতে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ দুপুর। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 85, যশোর 1-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি যশোর 1 সংসদীয় আসন 85। আজ আমরা সারাদিন থাকবো 1 এবং 2 আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম তৃপ্তি, তিনি সাবেক একজন সংসদ সদস্য। স্বাগতম আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো এই আসনে অনেকদিন ধরে রাজনীতি করছেন, আর এবারের নির্বাচনে কতটা সাড়া পাচ্ছেন, ভোটাররা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্মরণ করি, শ্রদ্ধা ভরে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রয়াত প্রেসিডেন্ট, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। জুলাই আগস্টের অভ্যুত্থানের যে নায়করা তাদের জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা ভরে আমি স্মরণ করতে চাই। সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা আহত আছেন, যারা জুলাই আগস্টে আন্দোলন আহত আছেন, তাদেরকে সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। প্রিয় সাংবাদিক ভাই, আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাদেরকে, এই ডিবিসি সংবাদ মাধ্যমের কলাকৌশলীকে। আমি শুভেচ্ছা জানাতে চাই সারা বাংলাদেশে আজকের আমার এই সাক্ষাৎকার যারা উপভোগ করছেন তাদেরকে। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আমার এই যে নির্বাচন এলাকায় যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দেখছেন তাদেরকে। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর অনেক বড়। আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করছি
আমি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখান থেকে ছাত্রদল করেছি, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলাম। অবশেষে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিদায় নেই। তারপরে বিএনপি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আমি মনোনয়ন পাই। তারপর আমি তথ্য গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়ন পাই। আমি সর্বশেষ দপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন পাই। দপ্তর সম্পাদক হিসেবে যখন ছিলাম তখন 2001 সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। ওনার বদৌলতে আমি একজন এমপির চেয়েও অনেক বেশি কাজ করার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি এই আমার নির্বাচনী এলাকার অনেক মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন করেছি। একটি উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষিত বেকারদেরকে আমি সরকারি চাকরি দেওয়ার সহযোগিতা করেছি এবং সেই সহযোগিতা ছিল সম্পূর্ণ নিষ্কণ্টক, নিষ্কলঙ্ক, একটি পয়সার বিনিময়ে নাই, বরঞ্চ আমি আমার নেতা কর্মীদের তাদের পিছনে পয়সা খরচ করিয়েছি চাকরিতে যদি হয়। আজকে এই গোটা 15, 16, 17 বছর যেভাবে এদেশ এই এলাকার মানুষ নিষ্পেষিত, নির্যাতিত, গুম হয়েছে, কারাবরণ করেছে, আপনার মামলা খেয়েছে, আজকে আমরা যেভাবে তাদের পাশে দাঁড়ানো দরকার প্রতিক্ষণ ওইভাবে না পেরেও তারা জেলে গেছে, তাদেরকে ছাড়িয়েছি। আমরা তাদের বাড়িতে খবর নিয়ে তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। এ সবই এলাকার মানুষ জানে। এলাকার মানুষ এটাও জানে যে তৃপ্তির মতো একটি ছেলে আজকে যদি রাজনীতি করার সুযোগ পেত, অর্থাৎ আমরা রাজনীতি করার সুযোগ পাইনি। আমাদের খুন হওয়ার সম্ভাবনা ছিল, গুম হওয়ার সম্ভাবনা ছিল, তারপরও যখনই চেষ্টা করেছি আমাকে জেলে নিয়ে গেছে, আমাকে হত্যা মামলা দিয়েছে মিথ্যা, এবং আমার সেই হত্যা মামলা হচ্ছে একজন আসামিকে 164 করিয়েছে আমার বিরুদ্ধে। কত বড় ডেঞ্জারাস মামলা! আল্লাহ তাআলার সহে আমি সেই মামলা থেকে খালাস পেয়েছি। এখন আপনার এই আসন নিয়ে পরিকল্পনা কি এগিয়ে নিয়ে যাওয়ার? আমি এটুকু শেষ করে নেই, এই যে এখন যখন এই মানুষের কাছে যাচ্ছি তারা অতীতের কথাগুলো মনে করছে, এবং আমি যখনই যাচ্ছি অভূতপূর্ব সাড়া, মানুষ নাম শুনলেই ছুটে আসছে, দৌড়ে আসছে, তৃপ্তি পাই আসছে। গত রাত্রে বা কাল শুনেছি এরা জেনেছে রাত্রে যে আমি বেনাপোলে আসবো, আপনাদের সাক্ষাৎকার দেব। আপনি নিশ্চয়ই অনুধাবন করছেন, অবলোকন করছেন অবস্থা কি। আপনি বলেছেন যে এই আসন আমি মনোনয়ন পেলে, অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাশী। আমি অতীতে 18 সালে নমিনেশন পেয়েছি, 2001 সালে নমিনেশন পেয়েছি, 2007 সালে নমিনেশন পেয়েছি। আমি 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনে এমপি হয়েছিলাম। আজকে আমি যদি আবারও মনোনয়ন পাই, আমি সর্বাগ্রে আপনার যারা নির্যাতিত, নিপীড়িত, যারা এই আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত, সে আমার দলের নাই, তারা বিভিন্ন লোককে বিভিন্নভাবে চাঁদাবাজি করে, দখলবাজি করে তারা নিষ্পেষিত করেছে। আমি তাদের পাশে আগে দাঁড়াবো। সে যেভাবেই দাঁড়ানোর দরকার, গভর্নমেন্ট থেকে তাদের অনুদান দরকার, যাদের জমি লুটকে নিয়ে গেছে তাদের জমির দরকার, এগুলো নিয়ে আমি পাশে দাঁড়াবো। দ্বিতীয়ত হচ্ছে একটা আমাদের বর্ডার এলাকা, এখানে মাদকদ্রব্য, চোরাকারবি এগুলো বৃদ্ধি পেয়েছে। এই যে পতিত সরকার, তাদের কারণে এগুলি যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলি আর নিয়ন্ত্রণ করা। ধন্যবাদ। আজকে আমাদের একটু সময় স্বল্পতার কারণে বের হয়ে যাচ্ছে, আপনার উন্নয়নের কথা আমরা আবার শুনবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যশোর 1 আসন এবং সংসদীয় আসন প্রত্যাশীর একজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তিনি জানাচ্ছিলেন পরবর্তীতে আমরা 2 আসনে থাকবো। ততক্ষণ ডিবিসি CA7 যুক্তরাষ্ট্রে চীনা পণ্য রপ্তানিতে সামগ্রিক শুল্ক হার 57 থেকে 10% কমিয়ে 47% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বুসান শহরে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রত্যাশার চেয়েও কম সময় বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে চমৎকার আলোচনা হয়েছে। জানান চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর কথা। বিনিময়ে বেইজিং আবারও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে, পাশাপাশি বিরল মৃত্তিকা রপ্তানি অব্যাহত রাখবে এবং ফেন্টানাইলের অবৈধ বাণিজ্য বন্ধ করবে চীন। এ সময় দক্ষিণ কোরিয়া, জাপান এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাথে বাণিজ্য সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। আলোচনায় উঠে আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ। জানান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছালেও তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। আলোচনায় বাণিজ্য বিরোধ সমাধানের বিষয়ে আশাবাদ জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী বছর এপ্রিলে চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই সফরের পরই যুক্তরাষ্ট্র যাবেন শি জিনপিং। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। 2 দফা উদ্বোধনের পরও পরিবহন ব্যবসায়ীদের চাপে বন্ধ বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল। বন্ধ হচ্ছে না চোরাচালান, কমছে না যানজট এবং দুর্ভোগ। অপরদিকে নষ্ট হচ্ছে প্রায় 16 কোটি টাকার মূল্যবান জিনিসপত্র। দ্রুত এই টার্মিনাল চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু এ নিয়ে দায়সারা জবাব কর্তৃপক্ষের। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট যশোরের বেনাপোল স্থলবন্দর। দেশ বিদেশের হাজার হাজার যাত্রী এই পথে পারাপার হন। তাদের যাতায়াতের জন্য প্রতিদিন শত শত বাস বেনাপোলে আসা যাওয়া করে। একই সাথে আসে পণ্য বোঝাই ট্রাক। এসব বাস ও ট্রাক স্থলবন্দরের কাছাকাছি এলাকায় মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এতে তীব্র যানজট তৈরি হয়। একই সাথে বাড়ে চোরাচালানের সুযোগ। তাই চোরাচালান এবং যানজট নিরসনের জন্য বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। 2023 সালের 4 মার্চ মাসে এটি উদ্বোধন করা হলেও কয়েকদিন পরেই থমকে যায় কার্যক্রম। পরে অন্তর্বর্তী সরকার আবার চালু করলেও বর্তমানে বন্ধ আছে পরিবহন সিন্ডিকেটের চাপে। যেখানে গাড়ি থাকবার কথা সেই জায়গায় ঘাস জন্মে গেছে এবং টয়লেটের অবস্থাও অনেক খারাপ। এইভাবে যদি সরকারের টাকা, জনগণের টাকা দিয়ে করা, রাজস্ব দিয়ে করা জিনিস, এটা তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। সব বাস বর্ডারে রাস্তার উপরে দাঁড়িয়ে বাস তার প্যাসেঞ্জার নেবে, এতে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। এখনো বন্দর থেকে যাত্রী পরিবহন করে বাস, ফলে রাস্তায় যানজটের পাশাপাশি অবাধে চলে চোরাচালান। দ্রুত এই টার্মিনাল সচল করার দাবি এলাকাবাসীর। পৌর বাস টার্মিনাল চালু করে দেওয়ার পরে এটা আবার স্থগিত করে তাদের স্বার্থ হাসিলের খাতিরে, তাহলে সেই সময় আর এই সময়ের ভিতরে আমাদের পার্থক্যটা কি থাকলো? এজন্য আমরা চাচ্ছি যে এই স্বার্থগুলো আপনার বিলীন হয়ে যাক এবং আমরা যারা সাধারণগামী আপনার মানুষ আছি, যারা সাধারণ মানুষ, তাদের স্বার্থটা আপনার সরকার বাস্তবায়ন করবে। বাস টার্মিনাল নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে, তবে উপদেষ্টা দায় চাপালেন স্থানীয় পৌরসভার উপর। চালু হচ্ছে না কেন? এটা ছিল পৌরসভার তো ইচ্ছা নাই, পৌরসভা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। এখন একটাই করতে পারি যে আমি বেনাপোল অথরিটিকে বলি যে টেক ওভার। জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার, কিন্তু প্রভাবশালীদের চাপে সেই প্রকল্প চালু করা যাচ্ছে না। তাহলে প্রশ্ন, সরকার বড় নাকি প্রভাবশালীরা? ইউসুফ রানা, ডিবিসি নিউজ, যশোর, বেনাপোল। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে গঠন করা সব কমিটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানিয়েছেন এখনও প্রতিবেদন হাতে পাননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। শেখ বশিরউদ্দিন বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের তদন্ত শেষে প্রতিবেদন কাল অথবা পরশুর মধ্যে দেওয়ার কথা রয়েছে। সেটা হাতে পেলেই সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন সহ ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আমাদের টার্কিশ যে ফরেনসিক এক্সপার্টরা এসছেন, ওখান থেকে ওনাদের প্রায় 7-8 জনের একটা অনুসন্ধান দল এসছেন।
ওনারা আজকে সকালে চলে গিয়েছেন। সো ওনাদের রিপোর্টটা হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা পাবো, পেলে আমরা বলতে পারবো। আর ওনাদের রিপোর্টটা তো মূল না, রিপোর্টটা আমাদেরটা মূল। সো আমাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা এসছেন। সামগ্রিকভাবে সরকার এই রিপোর্ট প্রকাশ করবে। এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শতবর্ষী সংগঠন চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচন। 1 নভেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আমিরুল হক এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন নুরুল হক। প্রার্থীদের প্রত্যাশা, পরিবারতন্ত্র থেকে মুক্ত হয়ে চট্টগ্রাম চেম্বার হবে ব্যবসায় এবং ব্যবসায়ী বান্ধব। চট্টগ্রাম চেম্বারে মোট ভোটার 6,780 জন, ব্যবসায়ীদের ভোটে 12 জন সাধারণ শ্রেণী এবং 6 জন সহযোগী শ্রেণী, 3 জন টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে পরিচালক নির্বাচিত হবেন। পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি এবং 2 সহসভাপতি। দেশের মুদ্রাবাজারে খুব একটা বেশি হেরফের নেই আজ। দেশের মুদ্রাবাজারে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনে নিচ্ছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের কাছ থেকে ব্যাংক কিনে নিচ্ছে 85 টাকায়, এবং অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় মূল্য 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা আর কিনছে 27 টাকা 50 পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা এবং ক্রয় মূল্য 92 টাকা। এদিকে ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। মূল্যস্ফীতি, কর্মসংস্থান সহ নানা অনিশ্চয়তার মধ্যেও আবারও নীতি সুদ হার কমিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবার 0.25% হারে নীতি সুদ কমানোর ঘোষণা দিয়ে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছর এটাই সম্ভবত শেষবারের মতো নীতি সুদ হার কমানো। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে, তাই অনেক দেশই তাকিয়ে থাকে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে। ফেডারেল রিজার্ভ নীতি সুদ হার বাড়ালে ডলার শক্তিশালী হয়, তাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার মান কমে, তখন বেড়ে যায় আমদানি ব্যয়, ঋণের খরচ। আর ফেডারেল রিজার্ভ সুদ হার কমালে ঘটে উল্টো চিত্র। মার্কিন অর্থনীতিতে বেকারত্বের হার বাড়তি, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতিও। এমন অবস্থার মধ্যে ফেডারেল রিজার্ভ 0.25% হারে নীতি সুদ হার কমিয়েছে। নীতি সুদ হার কমানোর ঘোষণা দিয়ে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, এ বছরের জন্য হয়তো শেষ নীতি সুদ হার কমানো এটা। অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া না গেলে নীতি সুদ হার কমানো ঝুঁকিপূর্ণ হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ে অচলাবস্থার জেরে যুক্তরাষ্ট্রে শাটডাউন চলেছে কিছুদিন। সে কারণে ফেডারেল রিজার্ভের হাতে পর্যাপ্ত তথ্য নেই। মেহের মনি, ডিবিসি নিউজ।